রেডি হয়ে চলে এলাম 1 ঘন্টার পথ যাত্রা করে। তবে দারোয়ান ভিতরে যেতে দিচ্ছে না এই পোশাকের জন্য। কি চাই এখানে? আসলে ভাইজান, একজন লোক আমার এই কার্ডটা দিছিলেন। ওই দেখে। কার্ডটি দেখে দুইজনে আমার দিকে তাকিয়ে অবাক, একে অপরের দিকে চেয়ে কি যেন ভাবলো আর কার্ডটা দিয়ে ভিতরে যেতে বললো। আমিও গেট দিয়ে ভিতরে ঢুকে কাঁচের গ্লাসের দরজার সামনে দিয়ে টান দিতে হয়। আমি একটু না জানার ভান করে দাঁড়িয়ে পিছনের দিক দিয়ে ধাক্কা দিচ্ছিলাম, যাতে কেউ সন্দেহ না করে। কিছুক্ষণ পর একজন যুবক লোক ভিতর থেকে আসে আর এসেই, এই ফকিরের বাচ্চা, কি চাই? আগে এই কার্ডটি দিছিলেন আর কইছিল ঠিকানায় আইয়া যেতে দেখা করি। দেখি। আমিও দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর লোকটি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নাম কি? আগে সাকিব। ভিতরে আসে। গেলাম ভিতরে, কাকে যেন ফোন দিল, কি কথা বলল শুনি নাই। কিছুক্ষণ পর কইল, চলেন আমার লগে। আমি তার পেছন পেছন যাইতে নিলাম। একটা কেবিনে অনুমতি নিয়ে ঢুকিয়ে দিল। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি? তা বাবা দাঁড়িয়ে কেন, বসো। আমি নিচে বসে গেলাম। এতে আশরাফ চৌধুরী আর তার প্রিয় খুব অবাক, আর তারা বুঝতেছে এমন পরিবেশের সাথে আমরা মেলামেশা কম। আরে আরে, চেয়ারে বসো। আমিও উঠে চেয়ারে বসলাম। তারপর, তা গাড়ি চালাইতে পারো? জি বললাম। আগে কি করতা, আর এখন এই অবস্থা কেন তোমার? আগে গেলাম থাকতে ইন্টার পর্যন্ত পড়েছি, পরে আর টাকা পয়সা লাইয়া ভর্তি হবার পারি নাই। আচ্ছা, কালকে সব কাগজপাতি নিয়ে দেখা করবা, তোমারে কলেজে ভর্তি করাই দিব, আর আমার গাড়ি চালাবা, বুঝছো? জি আগে। এমন একটা ভালো মানুষ এমন কাজ কিভাবে করে, সব কেমন জানি উল্টোপাল্টা লাগছে। তারপর সেখান থেকে সব কিছু শেষে প্রতিদিন যা করতাম আজ শেষবারের মতো করতে গেলাম। আজ শেষ রাতে বাসায় এসে কিছু ফাইল ঘাঁটাঘাঁটি করছিলাম, তখনই ফোন। ক্রিং ক্রিং ক্রিং। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তা কাল যে 12 জন মারা গেল আসলামের গ্যাংয়ের, জি ম্যাডাম, আমিই করেছি। তা মিশন কি কমপ্লিট? না ম্যাডাম, কাল যত কিছু বুঝলাম এর পিছনে অনেক লোক আছে, তবে সময় লাগবে। কি বলছো কি তুমি? কারণ ম্যাম ভাবছে সাধারণ কিছু, তবে না, যতটুকু বুঝলাম এটা সাধারণের উপরে। জি ম্যাম, সময় লাগবে। আচ্ছা, যেটা ভালো মনে হয় তোমার, তবে পজিটিভ রেজাল্ট কিন্তু আমার চাই। জি ম্যাম, অবশ্যই পাবেন। ম্যাম আশরাফ চৌধুরী ওই ভার্সিটির ভর্তি করাবে আমাকে আর আপনাকে, এই নিয়ে এই করতে হবে। আচ্ছা, আর কিছু? না ম্যাম। এভাবে এই কথা বলে কেটে দিলাম। এই ম্যামটা আবার কে, তাই তো ভাবছেন? সময় হোক জানতে পারবেন। পরদিন সব কিছু নিয়ে চলে গেলাম আশরাফ চৌধুরীর বাসায়। সেখানে গিয়ে গাড়ির কাগজপত্র দিয়ে আমাকে নিয়ে তিনি চলে গেলেন পাশেরই একটা ভার্সিটিতে। সেখানে সব ফর্মালিটি পূরণ করে ভর্তি করিয়ে দিলেন। আমি একটু খুশি খুশি মনোভাবে ধন্যবাদ জানালাম। তারপর তাকে নিয়ে অফিসে চলে এলাম। এভাবেই সেদিন গেল, আর এখন তারা বাসাতেই আমাকে থাকতে হয় রাতের বেলা। সাকিব, এদিকে আসো। জি স্যার। এ হচ্ছে আমার মেয়ে সুমাইয়া, আর ও হচ্ছে সাকিব, আমাদের ওই দিন বাঁচিয়েছিল, আর আমাদের ড্রাইভার। চলো খেতে বসি। আমি ভাবলাম মেয়েটি খুবই ভালো, কিন্তু পরক্ষণেই ধারণা পাল্টে গেল। বাবা, এই ছোট লোক এখানে বসছে কেন? বুঝে গেলাম এখানে বসে খাওয়া হবে না আমার। মারে, এভাবে কথা বলছিস কেন? ও এখানে বসে খাইলে আমি খাবো না। আমি সেখান থেকে চলে আসলাম। স্যার কিছু বলতে গিয়েও বললো না। কিছুক্ষণ পর স্যার এলো আর বলল, মা মরা মেয়ে অনেক আদর দিয়ে বড় করেছি, তাই একটু এমন কিছু মনে করো না বাবা তুমি। আচ্ছা স্যার, সমস্যা নেই। আমি আশরাফ চৌধুরীকে দেখে খুবই অবাক হচ্ছি, আর ভাবছি রাতে যা দেখলাম তা কি ভুল? ভুল কিভাবে হবে? আমি তো নিজের চোখে দেখলাম রাতের বেলা 2টা বাজে পায়চারি করছি। হঠাৎ ডাইনিং রুম থেকে ফোনের আওয়াজ। আমিও বের হয়ে দেখলাম আশরাফ চৌধুরীর হাসি মাখা নিমেষেই আধার নেমে গেছে। ফোন রিসিভ করতে আশরাফ চৌধুরী যা বললেন আমি তো শুনেই অবাক, কারণ তিনি বললেন, তুমি আমার সাথে এমন কেন করছো? কি ক্ষতি করেছে তোমার? আমি আর এই কাজ করতে পারবো না, প্লিজ আমার মেয়েকে কিছু করো না, আমি যাচ্ছি। ফোন কেটে দিল, আর সে একটু মাথায় হাত দিয়ে বসে পড়ল। হয়তো ভাবছে কি করা উচিত। আমিও সব দেখছিলাম। তার মানে কি আশরাফ চৌধুরী এইসবের সাথে জড়িত নয়? তবে আরেকটু শিওর হয়ে আমাকে পদক্ষেপ ফেলতে হবে, ভুল করলে চলবে না। কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে গেল।
অথচ আমি ড্রাইভার, আমাকে নিল না, একাই গেল। কিন্তু কেন? মাথায় অনেক প্রশ্নের তুড়মার হচ্ছে। হঠাৎই দেখলাম ডাইনিং রুমে বাসার কাজের মেয়েটা আর লোকটা হাসাহাসি করছে। তার মানে আমরার মতো তারাও কি শুনছে? একটু শুনি তাদের কথা। শালা বলদ, অল্পতে মানুষের বিশ্বাস করে। আসলেই আমাদের একটু কান্না চেহারা দেখা আমাদের জায়গা করে দিল। কিন্তু বস, একে দিয়েই করাই কেন বুঝলাম না। আমিও বুঝি না। যাই হোক, বসকে তুই দেখছিস? আমি তো নামটাও জানি না, দেখামো কেমনি? আমিও রে। এতক্ষণ সবকিছু ক্লিয়ার হচ্ছে আমার কাছে। তার মানে আশরাফ চৌধুরী কিছু নিজের ইচ্ছেই করে নাই, এরা প্ল্যান করে ফাঁসিয়েছে। আমিও ওদের সামনে এন্ট্রি নিলাম। হাই ভার্ডিস। তুই এখানে? কেন, আশা করো নাই বুঝি? কখন থেকে? এই তো শুরু থেকে। কাউকে কিছু বলছি না, তাহলে কিন্তু মেরে ফেলবো। আরে কুল কুল বেবি, চলো একটু ওইদিকে যাই। কোথায়? আয় আমার সাথে, বলে আমি চাবি নিয়ে চলে এলাম গাড়ির কাছে। ওরাও আসলো, অনেক প্রশ্ন করলো, কিন্তু আমি চুপচাপ গাড়ি চালাচ্ছি। 20 মিনিট পর গাড়ি থেকে নেমে নামতে বললাম। তারা দুইজনেই বলল। এটা কোথায়? আমি বললাম নামলেই জানতে পারবি। ওরা নামার পর বন্দুকে স্নাইপার লাগিয়ে নামলাম। আমিও ওদের সামনে গিয়ে ওদের দিকে তাক করে বন্দুক ধরলাম। ওরা ভয় পেয়ে গেছে আর বলছে, কে তুই? আমি বললাম খুব জানার ইচ্ছা। হুম, আমি হলাম ডট ডট ডট, বুঝছিস? আমরা সালাম ভাইয়ের জন্য কাজ করি, যে ব্যবসায়ীর দিকে দিয়ে আশরাফের আগে যেতে পারে না। তবে আরেকজন আছে এসবের ঊর্ধ্বে, তাকে কখনো দেখি নাই। এইবার আমাদের ছেড়ে দিন, আমরা আর এমন করব না। পরপর দুইটোকে প্লাস হেডশট। ওদের খেলা শেষ। আমি গাড়ি নিয়ে আশরাফ চৌধুরী আসার আগেই চলে এলাম। তবে একটু বেশি কাজ করতে হচ্ছে। একটা চিঠি লিখে ঘুমিয়ে গেলাম। তারপর সকালে ঘুম থেকে উঠলাম আশরাফ চৌধুরী চেঁচামেচিতে। তার মেয়ে সুমাইয়াও আসছে। কি হয়েছে স্যার? আরে কি বলবো, পপি আর সাইমকে ডাকছি, কারো কোনো নামগন্ধ নেই। আচ্ছা স্যার, আমি দেখতেছি ব্যাপারটা। কিছুক্ষণ পর একটা টেবিলে চিঠি দেখে ডাক দিলাম স্যারকে। এই চিঠিটা কাল রেখেছিলাম। স্যার ও ম্যাম উভয় আসলো। কি হয়েছে? এখানে চিঠি আর স্যারের নাম লেখা, কই দেখি। কিন্তু চশমা না থাকার কারণে পড়তে পারলো না। তাই সুমাইয়া পড়লো। পড়ার পর, বাবা, এত কিছু হয়ে গেছে আমি জানি না। বেইমানি করেছে ওরা। কি করা উচিত এখন আমার? আমিও বুঝতেছি না। সাকিব, কি করব, তুমি কিছু বলো। স্যার আমি কি বলবো? তবু আজ্ঞে স্যার, আমার মনে হয় এই লোকটার কথা মানা উচিত। কারণ এই লোকটা কিন্তু সুমাইয়া আপুর জীবন বাঁচাইছে। মনে হয় না এই লোকটা খারাপ। আচ্ছা, এইটাই মনে হয় ভালো হবে। আজ্ঞে। কিন্তু বাবা, তোমার কিছু হলে? আপু, আজকে আমিও স্যারের লগে থাকুম, আহেনে চিন্তা করিয়েন না। আপনার জানতে চান চিঠিতে কি ছিল? তাহলে শোনো। চিঠিতে লেখা ছিল, মাস্টার আশরাফ চৌধুরী। আমি কে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। তবে এতটুকু বলবো, এতদিন দুধ দিয়ে কালসাপ পুষেছিলেন। হ্যাঁ, পপি আর সাইম এই ড্রাগ ব্যবসায়ীদের লোক। ওরা আপনার মেয়ের খবর দিত। আজ রাতেই ওদের শেষ করে দিছে। তবে আপনার কিছু করব না। আপনি এখন পুলিশকে সবকিছু বললেন না, এতে হিতে বিপরীত হবে। আপনি ওর যা বলে করতে থাকুন। আর আপনারা নতুন ড্রাইভার সতের সম্পর্কে সব জানা হয়ে গেছে। ছেলে ভালো এবং সৎ। আপনাকে শুধু ওদের কথা মতো সবকিছু করে যেতে হবে। এতে আপনার কোনো সমস্যা হবে না। আপনার পরিবারের সুরক্ষার দায়িত্ব আমার। আপনি কিভাবে কোথায় কোথায় যাবেন, তখন দাঁতে এই চিপটা লাগিয়ে দিবেন। আমাকে খুঁজে লাভ নেই। আপনি আমার কথা মতো চলেন, কোনো প্রবলেম হবে না। আপনার ফোনে টেপ করা সেখানে একটা স্যাটেলাইট ফোন দিয়েছি, সেটা বাসায় ব্যবহার করবেন। আর ওইটাতেই আমি যোগাযোগ করব। ভালো থাকবে। পরে কি করতে হবে আমি বলে দিব। ইতি নামটা এখন অজানাই থাক। তারপর নাস্তা অর্ডার করলো আর আমাকে টাকা দিল বাইরে খাওয়ার জন্য। আমিও গাড়ির দরজা খুলে দিলাম আর সুমাইয়া উঠে গেল। গাড়িতে কেউ কোনো কথা বলে নাই। আমি নেমে দরজা খুলে দিলাম আর বললাম, আপু এখন আমি কি করব? ঠাস ঠাস আমাকেই মারছে। তোর সাহস কি করে হয়, ছোট লোক কোথাকার? আমার গাড়ির ড্রাইভার তুই, শুধু ম্যাডাম বলবি। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। মনে থাকে যেন, দ্বিতীয়বার যাতে ভুল না হয়। আর হবে না ম্যাডাম। অজান্তেই চোখের কোণে পানি চলে এসে গেল। তুই না আবার ভর্তি হয়েছিস? যা, প্রথম দিন ক্লাস কর, তবে আমি আসার আগে এসে পড়বি। জি ম্যাডাম। তারপর সে চলে গেল। সবাই যেন কেমন করে তাকিয়ে আছে।
যেমন আমি অন্য গ্রহের প্রাণী। ওদিকে খেয়াল না করে আমি গাড়ি পার্ক করে ক্লাসে চলে গেলাম। মূলত ক্লাস করার জন্য ভর্তি হয় নাই, হয়েছে খবরাখবর নেওয়ার জন্য। এই ভার্সিটিতে বিগত 1 মাস 20 রেপ 12টা মার্ডার হয়েছে, প্লাস এখানে ড্রাগের ব্যবসাও চলে। আগে বাইরে থেকে নজর দিতাম, কিন্তু একেবারে ভিতর থেকেও দিব। ক্লাস 1টা করে বের হয়ে আসলাম, পুরো ক্যাম্পাস ঘোরাঘুরি করতেছি। হঠাৎ দেখি ম্যাডাম কয়েকটা ছেলের সাথে বসে আড্ডা দিতেছে। ছেলেগুলো র্যাগিং করতেছিল, বেশিরভাগ মেয়েদেরও র্যাগিং করতেছিল, খুব বাজেভাবে। তবে ম্যাডামের পাশে থাকা ছেলেটার নজর খুব খারাপ, ওকে দেখেই কেমন সন্দেহ হইতেছে আমার। আমি কয়েকটা ছবি তুলে পাঠালাম একজনকে, আর বললাম ডিটেলস লাগবে আমার। অপর প্রান্ত থেকে মেসেজ আসলো 3 ঘন্টার মধ্যে পেয়ে যাবে। ম্যাডামও র্যাগিংয়ে খুব মজা নিতেছিল, আমাকে হয়তো খেয়াল করে নাই। আমি দূর থেকে দেখছিলাম সবাই। হঠাৎ করে পেছন থেকে একজন, নতুন কি? একটি মেয়ে আমাকে এভাবে দেখে ডাক দিল। কি বলবো, এটা মেয়ে নয়, পরী। মনে হচ্ছে পরীও দেখে হিংসে করবে। এই যে কি দেখছেন এমন করে? পরী ভাই, আমি কিন্তু আবার এত ছ্যাঁচড়া না। এই প্রথম কোনো মেয়েকে দেখে ফিদা হইলাম। মানে? না, তেমন কিছু না। ও আচ্ছা, আমি মায়া, আপনি? আমি সাকিব। আমরা সেম ইয়ার, তাই তুমি করে বলবা, ঠিক আছে? কি হাসি রে বাবা, ক্রাশ খাওয়ার মতো। আচ্ছা, আমার কেন জানি সন্দেহ হলো, কারণ আমি খ্যাত সেজে এলাম, তাও মেয়েটি ফ্রেন্ড করলো। ব্যাপারটা সুবিধা ঠেকছে না। কি করো তুমি? কোথায় থাকো? আমি ড্রাইভার, ওই যে সুমাইয়া ম্যামদের বাসায় থাকি। ও আচ্ছা। কাল দেখা হবে বলেই গাড়ির কাছে চলে এলাম। গাড়ির কাছে আসতেই দেখি ক্যাম্পাসের মাঠে একজনকে খুব মারছে, কিন্তু কেন জানা নেই। সেখানে দেখি ম্যাডামের সাথে থাকা ছেলেগুলো আর ম্যাডামও আছে। কিছুক্ষণ পর ছেলেটি জ্ঞান হারালো, আর ওরা যে যার মতো চলে যেতে লাগলো। ম্যাডাম আমার কাছে এসে বলল সে বন্ধুদের সাথে যাবে, আমি যাতে চলে যাই। ম্যাডাম ওই ছেলেটির বাইকে করে চলে গেল। আমি মাঠের মাঝখানে গেলাম, দেখলাম মানুষ ছবি তুলছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। তারপর একটা ছেলেকে কারণ জিজ্ঞেস করলাম, বলল যারা সাহায্য করে তাদের অবস্থাও এমন করে ছাড়ে, তাই কেউ এগিয়ে আসছে না। আমি গিয়ে ছেলেটিকে তুলে হাসপাতালে নিয়ে আসলাম, আর সব ট্রিটমেন্টের খরচ দিলাম। হঠাৎ দেখলাম ম্যাডামের ফোন, রিসিভ করতেই, তোর খুব দরদ না রে ছোট লোক, এবার মজা বুঝবি, দেখ তোর কি করে। নিশ্চুপ, আর কিছু বলবো না, কেটে দিল। আমি গাড়ি ম্যাডামের বাসায় রেখে আসছিলাম, তাই রাতে আর সেখান থেকে চলে আসলাম, কারণ আবার স্যারের সাথে যেতে হবে। বাসায় আসার পর স্যারকে সব খুলে বললাম, শুধু এটাই বললাম না যে ম্যাডামও ছিল। আমি যখন সব বলতেছিলাম তখন ম্যাডাম খুব ভয় পেয়েছিল। বুঝলাম যে স্যার এগুলো পছন্দ করে না। যাই হোক, রাত থেকে শুয়ে পড়লাম, আর রাত 2টা স্যারের সাথে বের হয়ে পড়লাম। স্যারের বক্সে জিপিএ লাগিয়েছিলাম, স্যার জানতো না। সেখানে কাজ শেষ করে স্যারকে নিয়ে বাসায় রেখে শুয়ে পড়লাম। তারপর পেছনে জানালা দিয়ে বের হলাম, আর ফজরের আজানের আগে ফেরত আসলাম। মেইল চেক করার কথা মনেই ছিল না, কারণ সেই ছেলের কথা হঠাৎ মনে পড়ে, আর মেইল চেক করে দেখি মেইল ছিল, ওর নাম রাব্বি, ভার্সিটির ভিপি খোকনের ছোট ভাই। 4টা রেপ কেসের মামলা করা হয়, প্রমাণের অভাবে বাইরে আছে। সারাদিন বখাটে মরা আর মেয়েদের বিরক্ত করারই কাজ। কেউ মামলা করতে পারে না, কারণ ওদের বাবা এখানকার এসআই। যে মামলা করে সে আর পরদিন জীবিত থাকে না। বুঝতে পারলাম কিছু একটা হবে নিশ্চয়ই। তারপর ঘুমিয়ে গেলাম। আবার ম্যাডামকে নিয়ে ভার্সিটি যাওয়ার জন্য বের হলাম। ম্যাডাম একটা কথা জিজ্ঞামো। কি জিজ্ঞেস করবি? ম্যাডাম, আপনার লগে কালকে যে পোলাটা ছিল, হিয়া কেডা? ও আমার ফ্রেন্ড, অনেক ভালো ছেলে। বুঝতে পারছি ম্যাডাম ওর ব্যাপারে কিছুই জানে না। ম্যাডামকে হয়তো শরীর আর সম্পত্তির লোভে ফাঁসাচ্ছে। স্যারেরে কইবেন না? বলবো, তবে আর কয়েকদিন যাক, তুই কিন্তু ভুলেও বলবি না। আচ্ছা ম্যাডাম। ভার্সিটি নামলাম, পরে ম্যাডাম চলে গেল। আজ ভার্সিটিতে কেমন জানি সবাই আমার দিকে চেয়ে আছে। মাঠের মধ্য দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কেউ লাথি মারলো আমাকে। সবাই ভাবছে আমি পড়ে যাব, কিন্তু আমি না। আমাকে লাথি দিছে, আমি শুধু সামনে ঝুঁকে আবার দাঁড়িয়েছি। দাঁড়িয়ে দেখি রাব্বি আর ছেলেপেলেরা। ভাই, খুব দরদ তোর, তাই না? ভাই ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। সবাই দেখছে আর মজা নিতেছে। এই তোরা সবাই মার। দেখলাম ম্যাডামও দাঁড়িয়ে আছে, কিন্তু একটু মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলছে না। সবাই মারতে আসছিল, তখন 6টা ব্ল্যাক কালারের গাড়ি এসে থামলো, আর ওরা থেমে গেল। আর একটা ছেলে নেমে বলল, রাব্বি ভাই,
কি হয়েছে, তোর গলা এমন কেন? ভাই, বড় ভাই আর নাই। কি আবল তাবল বলছিস এসব? কাল ডিল হওয়ার পরে আমাদের আস্তানায় কারা যেন সবাইকে মেরে সব মাল জ্বালিয়ে দিছে। কি? এইবার সবাই চলে গেল গাড়ি করে। আমি শুধু মুচকি হাসি দিলাম। এইটা সবার চোখ এড়িয়ে গেলেও ম্যাডাম ঠিক দেখেছে। কে বা কারা মারছে জানতে চান? তাহলে শুনুন ফ্ল্যাশব্যাক। রাতে স্যারের সাথে কাজ শেষ করে বাসায় ফিরলাম, তবে আমি আমার কাজ একটা করে দিছি। স্যারের সাথে থাকার সময় স্যার এই বক্স নিয়ে যান, ওই বক্সের মধ্যে জিপিএ ট্রেকার দিয়ে দিছি। স্যারকে বাসায় রেখে শুয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। পুরো বাসা সিসি ক্যামেরা আছে, তাই বাথরুম দিয়ে বের হয়ে আবার সেখান দিয়েই আসতে হবে। কষ্ট তো করতেই হয়। হ্যাঁ, কাজের 2 জন লোককে মারার পরেই সিসি ক্যামেরা লাগিয়েছে। তারপর সেখান থেকে বের হয়ে ট্রেকার অন করে দেখি ওরা একটা জায়গায় আছে, বুঝতে পারলাম সেখানে। এখন থেকে মোটামুটি বেশ একটা দূরে। আমিও বেরিয়ে পড়লাম আগের বাসায়, গিয়ে বাইকটা নিয়ে রওনা দিলাম। টানা 35 মিনিট পর সেখানে পৌঁছালাম। জায়গাটা বেশ নির্জন, কারণ আশেপাশে জঙ্গল আর জঙ্গলের মাঝে একটা বাড়ি, পুরনো বাড়ি। বাইকটা পার্ক করলাম, বন্ধুকে সাইলেন্সার লাগানো ছিল। গেটের কাছে আসতে 2 জন গার্ড আসলো। কিছু বলার সুযোগ না দিয়েই 2 জনকেই উপরে পাঠিয়ে দিলাম। তারপর দেখলাম ভিতরে 4টা গাড়ি। আমার মনে হলো বেশ লোক হবে ভিতরে। ভিতরে গিয়ে দেখি মাত্র 7 জন। মাত্র খোকনের একটা ফোন আসে আর ও উঠে বাইরে চলে যায়, আর এর মধ্যেই বাকি 6 জনকেও শেষ করে ফেলি। খোকন কথা বলা শেষ করে ভিতরে এসে দেখে আমি বসে আছি আর সবাই পড়ে আছে আর রক্ত বের হচ্ছে। ও তেমন রিয়াক্ট করলো না, কারণ ও বুঝতে পারছে এখানে হিতে বিপরীত হতে পারে। তারপর ওকে অনেকগুলো প্রশ্ন করলাম, ও সবগুলোর উত্তর দিল। শুধু আসল মাস্টার মাইন্ডকে এটা জানে না। সব কিছু রেকর্ড করে রেখেছি, কিন্তু সব থেকে অবাক হয়েছে যে দ্বিতীয় যিনি আছেন তিনি আর কেউ না, দেশের নাম্বার 1 বিজনেসম্যান ইকবাল চৌধুরী। তারপর খোকন হাতে প্যাক নিয়ে বলে, তুই পুলিশের লোক বুঝতে পেরেছি, চল এখন, কাল থেকে আবার বের হতে হবে। সরি পরি, আমি পুলিশ না। তাহলে কে তুই? তোর যত টাকা লাগে আমি দেব, বল কে তুই? সরি বাড়ি, এটা তুই কখনো জানতে পারবি না। ওর উত্তরের অপেক্ষা না করে শেষ করে দিলাম। তারপর ওই বাড়িতে যত ড্রাগস ছিল সব জ্বালিয়ে আমি আবার চলে এলাম। ফ্ল্যাশব্যাক শেষ। আপনারা হয়তো বুঝতে পারছেন বা ভাবছেন খোকনকে কেন মারলাম। সালামের রাইট হ্যান্ড হলো খোকন। এই খোকন সব কিছু করে। এখন অপেক্ষা শুধু সালামকে কাছে পাওয়ার। তারপর ওরা চলে যাওয়ার ম্যাডাম আসলে দরজা খুলে দিলাম। ম্যাডাম ভিতরে বসলো, আমিও ড্রাইভার সিটে গিয়ে বসলাম। ম্যাডাম, এখন কনে যাব? বাসায় চল। আর তুই তখন হাসলি কেন? কই? কখন? ওই যে তখন, যখন রাব্বি চলে যেতে নিছিল। আসলে ম্যাডাম, কি? অন্যকে কষ্ট দেয় তখন তো আর তার কিছুই মনে লাগে না। এখন আল্লাহ দেও কি কমও লাগে কষ্ট দিলে। ও আচ্ছা। ম্যাডামও কিছু বললো না আর আমিও কিছু বললাম না, কারণ এখন একটু ভুল হলেই হিতে বিপরীত হয়ে যাবে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বের হলাম। দেখলাম ম্যাডাম আর স্যার টিভিতে খবর দেখতেছে, খোকনের মার্ডারের খবর। পরপর এতগুলো মানুষ মরলো, কিন্তু কেউ কিছু জানতে পারতেছে না আর কোনো ক্লুও পাচ্ছে না। তারপর তাদের কাছে একটু কথা বললাম আর বিকালে বেরিয়ে পড়লাম ভার্সিটির চারপাশে ঘোরার জন্য। ভার্সিটির সামনে এবং 2 পাশ ভালোই জনবহুল, কিন্তু পিছনের সাইডে জঙ্গল। আমার মনে হয় যা ক্রাইম হয় সব এই জঙ্গলেই লুকিয়ে আছে। দিনের বেলা জঙ্গলটা খুঁড়লাম খুব বড়, তবে কিছু সন্দেহ জিনিসও পেলাম। নিশ্চয়ই রাতে এখানে কিছু হয় বোঝা যাচ্ছে। তারপর আর দেরি না করে বাসায় ফিরলাম। আজ আঙ্কেল একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। আজ তেমন কাজ নেই, তবে একটু রেস্ট নিয়ে নেই। 12টা অ্যালার্ম দিয়ে শুয়ে ভাবতেছি সব কিছু জানি কেমন গুলিয়ে যাচ্ছে। কিছু তো একটা আছে। কেউ তো ছদ্মবেশ ধরে বসে আছে। না, তাকে তাড়াতাড়ি ধরতেই হবে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। রাতে অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে পড়লাম। 20 মিনিট হেঁটেই পৌঁছে গেছি। ভার্সিটির পিছনে জঙ্গলের ভিতরে প্রবেশ করতেই কারণ অবাক। 3 জন ছেলে একটি মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে আর একজন ছেলেটিকে আটকে রেখেছে। বুঝতে পারলাম ছেলেটি মেয়েটির সাথেই ছিল। তারপর বেশি কিছু না ভেবে 5 জনের মধ্যে 4 জনকে শুট করে দিলাম, আর একজন পালিয়ে যাওয়ার চেষ্টায় আমি তার পায়ে গুলি করলাম। আমাকে যাতে না চেনে সেজন্য মাস্ক পরেছিলাম। মেয়েটি আর ছেলেটিকে রাস্তা দেখিয়ে বেরিয়ে যেতে বললাম। ওরা চলে গেল, আর ওই ছেলেটি ব্যথায় কাতরাচ্ছিল।
আমি ওর কাছে গিয়ে বললাম, এটা রাব্বির ডান হাত পলাশ। যাক, ভালোই হলো, মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেলাম। ওকে নিয়ে একটি গাছের সাথে বসলাম। এর মধ্যে ওর হাজারো প্রশ্ন শুনতে হয়েছে, তবে আমি কিছু বলি নাই, জাস্ট চুপ করে ওর কথাগুলো শুনে গেছি। গাছের সাথে বসানোর পরেই মুখের মাছটা খুললাম। ও দেখে অবাক। তুই আমি। অন্য কাউকে আশা করছিলি নাকি? তুই না একজন ড্রাইভার, তাহলে এগুলো কি? তুই না একজন ছাত্র, তাহলে এইসব কি? কি চাই তোর? আমাকে ছেড়ে দে। এই পর্যন্ত যারা কথা শোনেনি কাউকেই ছাড়ি নাই, তবে তাকে কিভাবে ছাড়ি? মানে? তুই কি বাচ্চা যে তোকে এখনো মানে বোঝাতে হবে? তাহলে তুই সবাইকে মেরেছিস, আর খোকন ভাইকেও? তোর মাথায় তো ভালোই বুদ্ধি আছে। ভাই, আমি কিছু করিনি, প্লিজ ছেড়ে দে। এখন বল, এখানে মার্ডার আর রেপগুলো কেন করছে? রাব্বি করেছে, আর সাথে আমরাও ছিলাম। তবে তবে কি? আমরা শুধু রেপ করেছি, মার্ডার রাব্বি আর তার ভাই করেছে। ও আচ্ছা, তবে পুলিশ কি করে? এখনকার ওসি ওদের বাবা হয়, তাই পুলিশের কাছে প্রমাণ গেলেও প্রমাণের অভাবে কেস বন্ধ হয়ে যায়। প্লিজ আমাকে কিছু করেন না। তাহলে এই ভার্সিটির এই ব্যাপার? আরও একটা কথা, কি কথা? অনেক মেয়েকে ট্র্যাকে করে অনেক জায়গায় নিয়ে যায়। তার মানে এরা হিউম্যান ট্রাফিকিং এর সাথেও জড়িত? না, তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। পলাশ যা বলছে সব রেকর্ড করা হয়ে গেছে। ওকে আর কিছু বলতে না দিয়েই শেষ করে দিলাম। ওই দিনের মতো কাজ শেষ। তবে এত তাড়াতাড়ি পেয়ে গেলাম ভাবতেও পারি নাই। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। নাস্তা করলাম। ম্যাডাম বলল আজ ভার্সিটি যাবে না, তাই আমিও ছুটি পেয়ে বের হলাম। কিছু শপিং করলাম আর রেস্তোরাঁয় নাস্তা করে এতিমখানায় গেলাম। সেখানে সব কিছু দিয়ে সব শেষে বিকাল হয়ে গেল। বিকালবেলা একটু পার্কে গেলাম। সব জায়গায় কাপল। একটা কাপল দিকে চেনা চেনা লাগলো। সাথে সাথে একটা ফটো তুলে সেন্ড করলাম আর একটা বেঞ্চে বসলাম। সেটা কে ছিল জানেন? সেটা ছিল রাব্বি আর একটা মেয়ে। আর আমি ফটোটা তুলে ম্যাডামের কাছে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই কেউ আমার কাঁধে হাত রাখলো। পেছনে ঘুরতেই অবাক, পেছনে ছিল সুমাইয়া ম্যাডাম। কিন্তু বাসা থেকে পার্কের দূরত্ব তো মোটামুটি ভালোই, গাড়ি করে আসতে 20 মিনিট লেগে যায়। কিন্তু আজব ব্যাপার, ম্যাডাম 10 মিনিটে এসে পড়েছে। মুখ দেখে মনে হচ্ছে দৌড়াইয়া আসছে, সাথে হাঁপাচ্ছে। তারপর, এইবার বল, ওদের কোথায় দেখছিস? আরে ম্যাম সাহেব, কুল কুল, তবে শুনেন, আনে এই গাছের পিছনে থাকবেন, বুঝছেন? কেন? আরে আপনি যদি এখন সামনে যান, কইব বোন লাগে, আবার কইব এমনিই বন্ধু লাগে, তাই আগে ওর মুখ থেকে বের করে লি। আচ্ছা। ওকে চলে। তারপর সেখানে গেলাম। বাহ, আমার কিছু করার আগেই দেখি মেয়েটা রাব্বিকে জড়িয়ে ধরে। বাহ, মনে মনে বললাম, এই না হলে মেঘ না চাইতে বৃষ্টি। ম্যাডাম ভীষণ রেখে গেল। আরে আরে ম্যাডাম, একটু শান্ত হন। তারপর যা করার কইলেন। আমি মোবাইলটা নিয়ে কয়েকটা ছবি তুললাম সামনে গিয়ে। ভাবছিলাম ভয় পাবে, কিন্তু না, জড়িয়ে ধরে পোজ দিল। কি এটা ভাব! যাই হোক, ছবিগুলো কবে দিবি আমাকে? ম্যাডামকে দিব। ওই গাধিকে দিয়ে কি করবি? মেয়েটা দেখে আমি অবাক, কারণ মেয়েটার কেউ না, ম্যাডামের বেস্ট ফ্রেন্ড মিতু। ম্যাডাম গাধি না? তা না হলে কি? ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। শালির অনেক অহংকার, তাই ওটা শেষ করার জন্যই এই নাটক। তুই গিয়ে বল, আমি কিছু একটা বুঝিয়ে দিব, আর বিশ্বাস করে নেবে। তাই নাকি? হাসছিস কেন? পাগল হলি নাকি? আপনি ভাই ম্যাডামকে আগে সামলান। এখানে কই থেকে আসবে? ঝগড়া করছি, বাসায় কাঁদতেছে হয়তো। তা কে পিছনে ওই মেয়েটাকে? এই কথা বলেই সেখান থেকে আমি দূরে সরে গেলাম। প্রায় 15 মিনিট ঝড় বইল। তারপর ম্যাডাম কাঁদতে কাঁদতে বলল, গাড়িতে আয়। ম্যাডামকে পিছনে বসলো, আমি সামনে। ম্যাডাম কোথায় যাবো এখন? এমন একটা জায়গায় নিয়ে চল যেখানে একটু শান্তি পাবো। ম্যাডাম তেমন সুন্দর না, তবে আবার কালোও না, কিন্তু মায়াবী অনেক। আমার জানি কেমন ওনার কান্না সহ্য হচ্ছিল না। আমি তাকে নিয়ে গাড়ি চালানো শুরু করলাম। মাঝপথে দেখি ম্যাডাম গাড়ি থামাতে বলতো। কি আর করার, মালিক থামালাম। নেমে একটা দোকানে কি জানি করলো, তারপর বাসায় যেতে বললো। সারাদিনের ক্লান্তি থাকায় ঘুমিয়ে পড়লাম। যথারীতি রাত 12টায় ঘুম ভাঙলো, তাই একটু ছাদে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম কান্না করছে। ম্যাডাম কি হয়েছে? কই কিছু না। ম্যাডাম একটা কথা বলবো? বল। ম্যাডাম যে আপনাকে কোনোদিন ভালোবাসে নাই, সে আপনার সাথে শুধু অভিনয় করেছে। তার কাছে কি ভালোবাসা প্রমাণ করা জরুরি? না।
তাহলে ম্যাডাম, যে আপনাকে কিছু ভাবেই নাই তার জন্য এত কিছু কেন? কি দরকার? আপনিও দেখাই দেন, আপনিও ওরে ছাড়া আরো বেশি ভালো থাকতে পারেন। এই কথা বলে সেখান থেকে চলে আসি। ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আজকে উদ্দেশ্য রাব্বি বাকি ছেলেপেলেগুলো যারা রেপগুলো করেছে তাদের মারা। আস্তে আস্তে ওদের আড্ডাখানায় চলে গেলাম। গিয়ে দেখি রাব্বি বাদে বাকি সবাই উপস্থিত। যাই হোক, গিয়ে ওদের সাথে বসলাম। আমাকে দেখে ওরা সবাই চমকে গেল, কারণ এটা আন্ডারগ্রাউন্ড ঠিকানা, কেউ তো জানার কথা না। তুই? আমি, অন্য কেউ আসতো নাকি? তুই এই জায়গা জানলি কিভাবে? একটা মুচকি হাসি দিয়ে। সেটা একটা রহস্য, বলতে যাবে না। ভালোই হয়েছে, তোর সাথে বোঝাপড়া ছিল আর তুই নিজেই চলে এসেছিস। সবাই হাসছে, আমিও মুচকি মুচকি হাসতেছি। এই, রাব্বিরে কল দে তো। চতুর্থ জন ফোন বের করে ডায়লগ লিস্টে গিয়ে রাব্বির নাম্বারে কল করার আগেই তার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। সবাই কিছু একটা নেশা করেছিল, তবে ওর লাশ দেখে ভয় পেয়ে যায়। এটা দেখে আর একজন বাইরে যাওয়ার জন্য দৌড় দেয়, তারও নিথর দেহ পড়ে যায়। ওদের মাথায় কিছু ঢুকতেছে না বিগত 2 মিনিটে এখানে কি হয়েছে। হ্যাঁ, সেই 2 জন মরছে, তাদের আমি মারছি, কারণ আমার সাথে বন্দুক নিয়ে এসেছিলাম। এইবার বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে গেলাম। আমাকে এই অবস্থায় দেখে ওরা ভয় পেয়ে গেল। তারপর, কে আপনি ভাই? আমি কে সেটা জেনে কি করবি, বরং আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। জি ভাই, কি জানতে চান? এই তো ভালো ছেলে, এবার বল, রেপ যে তোরা করতি আর এরকম মেয়েদের খোঁজ কে দিত? ভাই আমরা রেপ করি নাই। বাকিটা বলার আগেই নিতর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। এবার তোরা ভাব, মরবি না সত্যি স্বীকার করবি? কলেজের পিয়ন সব রকম ডিটেলস দেখে আমাদের জানাতো, আর এতে করে আমরা ওকে কিছু টাকা দিতাম। আব্বে, এক এক করে বল, সবাই একসাথে কেন বলছিস? সরি ভাই। এইবার বল, মাস্টার মাইন্ড খেয়ে। রাব্বি আর ওর ভাই আর ওদের বাবা এসব ঝামেলা থেকে রক্ষা করে। তারপর ওদের কাজ শেষ করে দিয়ে বেরিয়ে পড়লাম। তবে বের হওয়ার আগে একটা মেসেজ সেন্ড করলাম ওদের ওইখানে কারো ফোন দিয়ে। মেসেজটি ছিল, বেশি সময় নেই তোর হাতে, যতদিন আছে ইচ্ছে মতো করে উড়ে বেড়া। ইতি শুভাকাঙ্ক্ষী। তার ওই দিনের মতো কাজ শেষ। বাসায় আসলাম, সাথে সাথে আজান দিল। অজু করে নামাজটা শেষ করলাম, তারপরেই ফোনের কল। ক্রিং ক্রিং ক্রিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ম্যাম, ভালো। আপনি? আমিও ভালো। তা মিশন কত দূর? প্রায় শেষের দিকে, আর একটু বাকি। ওকে ভাই, যা করবা সাবধানে। আচ্ছা ম্যাম, আজকের দিনটাও বাকি দিনের মতোই, তবে আজ রাব্বিকে ভার্সিটি দেখি নাই, হয়তো আসে নাই। তবে একদিন ভালোই হলো, রাব্বি ক্যাম্পাসে না আসলে ক্যাম্পাস শান্তি। ওই দিন সন্ধ্যায় ম্যামকে নিয়ে পার্টিতে যাইতে আস্তে আস্তে একটু লেট হয়। আমরা যে নির্জন রাস্তা দিয়ে আসতেছিলাম, সেখানে একটি মেয়ে চিৎকারের আওয়াজ আসছে, বলতেছে, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তবে এখানে কেউ না থাকায় লাভ হচ্ছে না। আমি গাড়ির সামনে নিয়ে গিয়ে দেখি অবাক, মেয়েটি আর কেউ ছিল না, মেয়েটি ছিল মিতু। আর যারা ধরে নিয়ে যেতে নিছিল তারা ছিল রাব্বির ছেলেপেলে। আমাকে আর ম্যাডামকে দেখে সবাই দাঁড়িয়ে গেল, আর এই সুযোগে দৌড়ে আমাদের পিছনে লুকায়। বাহ, আজ দেখি রাতে পুরা মজা হবে। একজন নিতে আইসা 2 জন পাইলাম, দ্বিতীয় জনও কিন্তু হেব্বি দেখতে। আমি তো এখানে ছিলাম ভাই। এই, তুই ড্রাইভার নিজের জীবন বাঁচাতে চাইলে চলে যা। তাই নাকি? হাসছিস কেন? দেখ ভাই, তোদের সাথে ঝামেলা করার ইচ্ছে নাই, যাইতে দে আমাদের। না দিলে কি করবি? ওরা প্রায় 6 থেকে 7 জন ছিল। তারপর রাস্তার সাইডে একটা মোটা বাঁশ পড়েছিল, সেইটা আমার নজরে পড়লো। খুব খারাপভাবে বলে দিলাম, এই, তুই কি করবি রে শালা ড্রাইভার? আরে ভাই, মুখ থাকতে হাত কেন? কি করবি তুই? দেখ, আবারও বলছি, তোদের ভালোর জন্যই। এবারেও ধাক্কা দিল। রাগ একেবারে আর ধরে রাখতে পারলাম না। দিলাম পেটের মধ্যে এক ঘষি, তারপর দিলাম মাথার মধ্যে, মাথায় হাত দিয়ে ঘাড়ের পেছনে দিলাম, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। বাকিগুলো আর ম্যাডাম আর মিতু আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ বিষয়টা এত তাড়াতাড়ি হয়েছে যে বোঝা মুশকিল। ওদের একজন কাছে এসে ডাকতেছে, আর আরে অজ্ঞান হয়ে মনে নাই হাসপাতালে নিয়ে যায়, 2 থেকে 3 দিন লাগবে সুস্থ হইতে। ওরা অবাক হয়ে একে অপরের দিকে চেয়ে কি করবে বুঝতেছিল না। তারপর আরেকজন সবাইকে বলল, আমরা 4 থেকে 5 জন, শালাই একলা মার শালারে। ওরা দৌড়ে আসতেছে, আর আমি সাইড থেকে বাঁশ নিয়ে উদম পেদানি। শালা, বাপের জন্মে কোনো মেয়েকে টিজ করতে পারবি না তোরা।
প্রায় অনেকক্ষণ পিটিয়েছি রাস্তায়, রক্তের বন্যা বয়ে গেছে। তারপর ম্যাডাম আর মিতু আমার কাছে এসে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। তারপর এই চল তো, কিন্তু ও, ওর ভালোবাসা ওকে পৌঁছে দিবেনি, এখন চল। এটা বলার সাথে সাথে মিতু ম্যাডামের পা ধরে ক্ষমা চাইতে লাগলো। মেয়েরা পারেও বটে, কোনো ছেলের চরিত্র না জেনে হাজারো মেয়ে একটা ছেলে নিয়ে পড়ে থাকবে, আর আমার মতো সিঙ্গেলটা খালি এইসবই দেখবে। তারপর শুরু হলো পঞ্চম মহাযুদ্ধ। ম্যাডাম মিতু কে যা না তাই বলে গালি দিচ্ছে, আর মিতু চুপচাপ সহ্য করছে। কি আর বা করার আছে? তবে ম্যাডাম শেষে মাফ করে দিল। আমিও গাড়ি চালানোর জন্য স্টার্ট দিলাম, আর আমি জিজ্ঞেস করলাম, রাব্বির বন্ধুরা তোমার সাথে এমন করলো কেন, আর রাব্বি কোথায়? তারপর মৃত্যু একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলতে শুরু করলো, ও অনেকদিন ধরে শারীরিকভাবে আমার সাথে জড়িত হতে চায়, আমি না করি প্রত্যেকবার। আর আজকে বিকেলে ও পার্কে ডাকে, আমি যাই, কিন্তু ওখানে ও জবরদস্তি শুরু করে, এক পর্যায়ে থাপ্পড় দিয়ে দেয়। তারপর ও আমাকে বলে, তোর শরীর তো নিয়েই ছাড়বো দেখিস। আমিও বলি, পারবি না জীবনেও। এটা বলে কান্না করতে থাকে, আর ম্যাডাম সান্ত্বনা দেয়। তখন তাকে, ম্যাডাম আর আপনাকে একটা কথা বলতে চাই, শুনুন। কি? আপনারা তো জানেনই 20টার বেশি মেয়ে এই এলাকায় রেপ হয়েছে, আর 15 জনের বেশি হত্যা করা হয়েছে। কিন্তু এতে রাব্বির কি সম্পর্ক? যতটুকু শুনেছি সব নাকি রাব্বি করেছে। কি? কিন্তু তুই কিভাবে জানলি? ম্যাডাম পুলিশকে লোক রাব্বি ব্যাপারে ডেকে নিয়ে জিজ্ঞেস করছিল, সেখানে এক কনস্টেবল আমাকে বলেছে। ম্যাডাম সন্দেহের বসে চেয়ে আছে আমার দিকে। আমিও কিছু না বলে মিতুকে ওর বাসায় এসে বললাম ম্যাডামকে নিয়ে। যেহেতু পার্টি থেকে এসেছে তাই আর খাওয়া দাওয়া করেনি, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। কারণ ওরা যদি আজকের ব্যাপারটা রাব্বিকে বলে দেয় তাহলে আমার প্ল্যান সফল হতে আরও দেরি হবে। তাই ওদের আড্ডাখানে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি সবাই ফার্স্ট এড নিতেছে। আমাকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়, তবে দেরি করার মতো সময় ছিল না, তাই ওদের কাজ শেষ করে গেলাম সালামের বাসার উদ্দেশ্যে। কারণ ড্রাগ আর হিউম্যান ট্রাফিকিং এ মাস্টার মাইন্ডকে জানতে হবে। সালামের বাসায় গিয়ে সব সিকিউরিটিকে ফাঁকি দিয়ে সালামের রুমের ব্যালকনিতে লুকিয়ে গেলাম। অবাকের বিষয়, সে ঘুমায়নি, বেশ চিন্তিত। হওয়ার কথা একের পর এক লোক মারা যাচ্ছে, তাদের ব্যবসা বন্ধ এখন। আমি ভাবলাম এখনই ভিতরে গিয়ে শালাটা শেষ করে দিই। সব প্রস্তুতি নিয়ে ভিতরে ঢুকবো, এমন সময় সালামের ফোনে একটা কল আসলো। সালাম কথা বলা শুরু করলো, কথায় বোঝা যাচ্ছে এটা ওর বস। কি করবো ভাবতেছি, হঠাৎ শুনতে পেলাম আজ থেকে 3 দিন পর ভার্সিটির পিছনে জঙ্গলে রাত 2টায় দেখা করবে। বা মেঘনা চাইতে বৃষ্টি। ফিরে এলাম, কারণ সালাম যদি না বলে আর মেরে ফেলি তাহলে সমস্যা হবে। কোনোদিনই জানতে পারবো না। আগেই মাস্টার মাইন্ডকে নিজের চোখে দেখবো, পরেরটা পরে। ওই দিনের মতো বাসায় ফিরে দিলাম ঘুম। সকালবেলা হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমার কাছে মনে হলো আমিও লাফ দিয়ে উঠলাম। উঠে তো আমি অবাক, সামনে ছিল ম্যাডাম, হাতে বালতি। তার মানে আমাকে উনি ভিজিয়ে দিয়েছে। যা শালা, সারাদিন ওনার ঝাড়ি, আর এখন আবার সকালের ঘুম হারা। কি রে, কি ভাবছিস এত? তখন আমি ভাবনার জগৎ থেকে বের হলাম। আর না, আপনার স্বামী যে হবে তার কপালে ঠিক দুঃখ আছে। কি বললি তুই? আরে রাখেন কেন, আমি বললাম আপনার স্বামী খুব ভাগ্যবতী হবে। বলেই জিহ্বাতে দিলাম এক কামড়। আচ্ছা আচ্ছা, এখন তাড়াতাড়ি নিচে আয়। কি বললে আমার স্বামী ভাগ্যবতী হবে? আরে আঙ্কেল, আপনি এখানে? সে পিছনে তাকাতেই এক দৌড়ে বাথরুমে। আমাকে আর এখানে পাইকে। যাক বাবা, এই যাত্রায় বাঁচা গেল। সে সেখান থেকে কটমট করতেছে আর বলতেছে, আমাকে বোকা বানাস, দেখাবো তোকে মজা, তখন দেখবি তুই সুমাইয়া কি জিনিস। মনে মনে বলে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। ম্যাডাম টেবিলে থাকলে তো আবার ডাইনিংয়ে বসা বারণ, তাই সরাসরি গাড়ির কাছে চলে গেলাম। পেছন থেকে স্যার ডাকলো কয়েকবার, তবে আমি বলে দিলাম আমি এখন খাবো না, পরে ক্ষুধা লাগলে খাবো। ক্ষুধা লেগেছে, তবে ওইখানে বসে খাইলে কপালে মায়ের সহ দুঃখও আছে, তাই চলে এসেছি। তারপর খাওয়া শেষ করে ম্যাডাম আসলো। আমিও পেছনের দরজা খুলে দিলাম। রাগে একটা লোক নিয়ে দরজার খুলে গিয়ে বসে পড়লো। যাক বাবা, আমি আবার কি করলাম? যাই হোক, আমি ভাবতে লাগলাম আজ সূর্য কোন দিকে উঠলো, নাকি এটা আমি স্বপ্ন দেখতেছি। আজ আমার রুমে গিয়ে ডেকে আনলো, সামনে গিয়ে বসলো।
অপমান করার কি নতুন প্ল্যান করতেছে নাকি? এইসব ভাবতে ভাবতে ড্রাইভারের সিটে বসলাম আর গাড়ি চালানো শুরু করলাম। নীরবতা বিরাজমান। নীরবতা ভেঙে, তখন খাওয়ার জন্য ডাকলো, খাইতে গেল না কেন? বাহ, আমি কি স্বপ্ন দেখতেছি? আমার সাথে এটা কি হচ্ছে? কে যাচ্ছে? ম্যাডাম নাকি অন্য কেউ? কিছুই মাথায় আসছে না। এই যে মিস্টার, কোথায় হারাইয়া গেছেন? কিছু বলতেছি, শুনতে পাননি? ও হ্যাঁ, জি হ্যাঁ ম্যাডাম। কিছু একটা বলেছি। না মানে আপনি আজকে পেছন থেকে সামনে আর তুমি করে বলতেছেন, তো আমার সন্দেহ হইতেছে আপনি কি আসলেই ম্যাডাম নাকি অন্য কেউ। আমি কি ভালো ব্যবহার করি না? কি বলতে চাস তুই? এই তো আমার ম্যাডাম ফিরে আসছে। ম্যাডাম ফিক করে হেসে দিল। হাসলে যা কিউট লাগে না, লিখে প্রকাশ করার মতো নয়, তাই লিখলাম না। এই বিবরণ লিখে শেষ করা যাবে না। তারপর আর তেমন কোনো কথা হয় নাই। তাড়াতাড়ি ভার্সিটি এসে পড়েছি, তাই একটু ক্যান্টিনে খেতে গেলাম। নাস্তা করা হয় নাই তো। ক্যান্টিনে গিয়ে দেখি রাব্বি আর ওর বড় ভাইয়ের গ্যাং এর কিছু লোক বসে ভাবতেছে আর মন খারাপ, কারণ প্রতিদিনই রাতে কেউ না কেউ মারা যায়। তা নিয়ে ওরা অনেক চিন্তায় আছে। আমি আমার মতো ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার করে ওদের পাশের টেবিলে বসলাম, যাতে কিছু শুনতে পারি। ভাই, মনে হয় সামনে আপনার বিপদ আছে। কি করব? ভাই, আজ রাতে 10 জন আমার সাথে, আর বাকি যারা আছে সেগুলো আপনার সাথে থাকবে। কিন্তু তোরও তো সেফটি প্রয়োজন। আমরা আজকে রাতে প্রস্তুত থাকবো, চিন্তা কইরেন না। এতটুকু শুনেই সে পড়লো, কারণ আজ রাতে তো আমার অন্য একটা কাজ আছে। তারপর গাড়ির কাছে আসতেই ম্যাডাম আর মিতু আসলো। কি খবর? এই তো ভালো, তোমার কি খবর? ভালো। এইবার চল। কোথায় যাব এখন ম্যাডাম? বাসায় চল। মিতুর থেকে বিদায় নিয়ে চলে আসলাম আর ড্রাইভ করা শুরু করলাম। ম্যাডাম অগ্নি দৃষ্টিতে তাকাই আছে, মনে হয় আজ তো গিলে খাবে। কি বলবো বুঝতেছি না। মায়া দেখলে লুতুপুতু করতে মন চায়। ম্যাডাম, আমি কি করলাম? ওই চুপ, একদম চুপ। মিতুর সাথে এত কিসের কথা রে? এত সুন্দর করে কথা বলিস, আমার সাথে তো বলিস না। আমি ভয়ে গাড়ি সাইড করলাম। পুরো বলতে দিল না। আবার যদি আপনি আর ম্যাডাম বলিস, তোরে খুন করে ফেলবো। কিন্তু আপনি তো বলতেছেন। সরি, তুমিই বলছো। আমার বান্ধবীদের সাথে তোকে কথা বলতে বলছি। আসলে আমি তোকে ভালোবাসি গাধা, আর কোনোদিন যদি কোনো মেয়ের সাথে কথা বলিস তো হাত পা ভেঙে দিব। আচ্ছা, এখন বাসায় চলো, বলবো না। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম এক কোপ। রাত 10টায় সুমাইয়া এসেছিল ডাকতে। আমি ভাবলাম ও কি আসলেই পরিবর্তন হয়েছে নাকি প্ল্যান করতেছে। যাই হোক, আমি তো ওকে সত্যি ভালোবাসি। তারপর ডিনার করে 1টা পর্যন্ত আড্ডা দিয়ে যে যার রুমে চলে এলাম। আজ বেরিয়ে পড়লাম, তবে আজকেও জানালা থেকে দেখে ফেলছে বিষয়টা। তারপর সালামের অধীনের বেলা ঠিকানায় আমি উপস্থিত হয়ে আছি। এখনও 2টা বাজতে 20 মিনিট লাগবে। আমি আশেপাশে কিছু ক্যামেরা আর স্নাইপার বসিয়ে দিলাম, কারণ যা করে সব যাতে রেকর্ড হয়। আজ সব কিছু শেষ করার জন্য প্রস্তুতি নিলাম। অপেক্ষার প্রহর শেষ। মাস্টার মাইন্ড আর সালাম উপস্থিত। 2টা কালো গাড়ি আসলো, সাথে অনেক লোক আছে, সমস্যা নেই। কিন্তু অপর গাড়ি থেকে যে নামলো সেটা দেখে আমি তো অনেক বড় শক খেলাম। সে তো আর কেউ না, সে ছিল আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড রকি। আমি যেন কোনো কুল কিনারা কিছু খুঁজে পাচ্ছিলাম না। কিভাবে কি হইতাছে? রকি ভাইয়া এইভাবে ধোকা দিবে? অবিশ্বাস্য লাগতেছে। আমাদের পরিবার তো রকি ভাইদের পাশে সবসময় ছিল, তাহলে আজ এমন কেন করলো? না, এর কাহিনী কি সব তো আমাকে জানতে হবে। এই সব কিছু জানতে হলে আমাকে শুরু থেকে আবার শুরু করতে হবে। কিন্তু এখন আর ছদ্মবেশ হয়ে নয়, সামনাসামনি হয়ে সব কিছু বের করতে হবে। না, অনেকক্ষণ হয়ে গিয়েছে। এখন কি বলে তা শুনি। বাকি প্ল্যান বাসায় গিয়ে করতে হবে, তাদের কথা। ভাই, তাহলে এখন আমরা কি করব? আগে খালি দেখি কি হয়। কিন্তু ভাই, আমাদের অর্ধেকের বেশি লোককেই যে মেরে ফেলেছে। এখন লোক দরকার, আর এখনই লোক করতেছে। ভাই। শোন আমার কথা। জি ভাই। দেখ, আমি যে কোম্পানিতে আছি তার সিইও কে এর মধ্যে ফাঁসিয়ে আমরা বেঁচে যাব, আর কিছুদিন কাজ বন্ধ রাখবো। কিন্তু কিভাবে ভাই? বাকি যা জানার তা অবশ্যই আর একটু পরেই জানবেন। শোন, কালই হবে রাকিবের শেষ দিন। বুঝলাম না ভাই। কাল সন্ধ্যার পর রাতে আমি ওকে পার্টিতে নিয়ে যাব। তারপর ও একা যাবে বাসার জন্য। তখনই পথে ওকে মেরে দিবি। তারপর আমি পুলিশ দিয়ে ধরিয়ে দেব। এতে কিছুক্ষণ জেলে থাকবি, তারপর আমি তোদের বের করে নিয়ে দেব।
কিন্তু ভাই জেলে যেতে হবে কেন? আর ওকে মারলেই বা কি হবে? এই যে আমাদের লোকগুলোকে যারা মারতেছে তারা নিশ্চয় বদলা নিতেছে, না হয় খারাপ কাজের জন্য মারতেছে। তোরা যদি জেলে থাকিস কয়েক মাস, বেঁচে তো থাকবি নাকি? আর কি? আর তোরা ওকে মারার পর যখন পুলিশে তোদের নিয়ে যাবে, তোরা সব কিছু স্বীকার করবি আর বলবি টাকা না দেওয়ার জন্য তোরা ওকে মেরেছিস। আর এদিকে যা করার আমি করব। বাহ বস, সেই প্ল্যান। এতে লাঠিও ভাঙবে না, সাপও মরবে না। সবাই পৈশাচিক হাসি হাসতেছে, কিন্তু এটা জানে না যে এই পরিকল্পনার ব্যাঘাত ঘটানোর জন্য কেউ একজন আগে থেকে হাজির হয়ে আছে। তারপর সবাই যে যার মতো চলে যায়, আমিও চলে আসি। সেই তো আমি অবাক, কারণ রুমে সুমাইয়া শুয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ও এত রাতে আর দরজা কিভাবে খুললো? পরক্ষণেই মনে হলো আমি ওদের বাসায়, আর তার থেকে বড় কথা ওদের ডুপ্লিকেট চাবি তো আছেই। না, কিছু একটা করতে হবে। ও তো হাজারো প্রশ্ন করবে, তার থেকে এখন এখান থেকে কেটে পড়ি। কাল সকালে আসবো, একেবারে না হয়তো শেষ আমি। যে আমি পেছন ঘুরে বের হব, তখনই একটা হাত আমার কাঁধে রাখে। পেছনে চেয়ে অবাক, কারণ লোকটি ছিল জনাব আশরাফ চৌধুরী। তারপর দেখলাম সাথে সুমাইয়াও। তার মানে সুমাইয়া এতক্ষণ ঘুমায় নাই, নাটক করতেছিল। তুমি কে? আমি সাকিব স্যার। ঠাস ঠাস। হ্যাঁ, সুমাইয়া আমাকে মেরেছে। তুই খুনি, আমার নিজের চোখে দেখেছি। তোকে ভালোবেসেছিলাম। মানে? তোর টাকার জন্য এসব করার কি দরকার ছিল? আমি তো ছিলামই, আমাকে বলতি মানুষ খুন করলি কেন? কিছু বুঝতেছি না। তারপর মিস্টার চৌধুরী তার ফোন বের করে একটা ভিডিও দেখালেন। তা দেখে চমকে উঠলাম, কারণ ভিডিওটি কিছুক্ষণ আগেরই। এবার কি বলবা? ওইদিকে সুমাইয়া কান্না করেই যাচ্ছে, কিছু বলারও সুযোগ পাচ্ছি না। দেখো, পুলিশকে জানাইনি, তুমি চলে যাও। আমার উপর করুণা করতেছে। আমি কে, কি পরিচয় জানতে চাইবেন না? দেখো, তুমি একজন খুনি, আর পরিচয় জানার কোনো ইচ্ছা নেই আমার। তবে তোমার সাথে মেয়ের বিয়ে দিতাম, কিন্তু এখন আর কোনোভাবেই আমি এই কাজটা করতে পারবো না। সত্যি বিয়ের জন্য আপনি রাজি? ছিলাম, কিন্তু এখন আর না। সমস্যা নেই, কালকে আসবে। আমার বাবা মা বিয়ের ব্যাপারে কথা বলতে। আমার এই কথা শুনে দুইজনই একটু নয়, অনেক বড় অবাক হলো, কারণ তারা জানতো আমি এতিম। কারা আসবে? মিস্টার অ্যান্ড মিসেস আহমেদ, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। মানে? তারা আমার বাবা মা। আর আমি কেন এইসব করলাম সেটা কালকের মধ্যে সবাই জেনে যাবেন ইনশাআল্লাহ। তারা অবাকের চরম পর্যায়ে, কারণ আহমেদ গ্রুপ দেশের 1 নাম্বার কোম্পানি, আর দেশের বাইরেও এর অনেক শাখা আছে। তবে আমি কেন এমন? আমি এগুলো পুলিশকে দিব। দিয়ে সমস্যা নেই। তারা অবাক হয়ে গেল। আমিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে দিলাম। ঘুম থেকে উঠে নিচে গেলাম, বুঝলাম কেউ কথা বলবে না প্রমাণ ছাড়া। আর আজ মিস্টার চৌধুরী ভার্সিটি নিয়ে যাবে সুমাইয়াকে, তাই আমি আগেই বের হয়ে পড়লাম। দিলাম একজনকে ফোন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তুমি? আর কি খবর? সব ঠিকঠাক, আর সব ক্লোজ করব আজকের মধ্যেই। তবে আজ সামনে আসতে হবে। কিন্তু কেন? আমি সব কিছু বললাম আর সাথে ভিডিও পাঠালাম, এতে ম্যাডামও বলল। ঠিক আছে, সাবধানে, টেক কেয়ার। জি ম্যাডাম। কল কেটে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে, রাব্বির চ্যাপ্টারটা ক্লোজ করার জন্য। ভার্সিটি আসতেই অবাক হলাম, আর রাগও উঠল, কারণ রাব্বির লোকেরা মিস্টার চৌধুরীকে আটকে সুমাইয়ার সাথে বাজে ব্যবহার করতেছে, বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করতেছে। একজন তো ওড়না ধরে রেখেছে। বলেন কার না রাগ উঠবে? আমি সেখানে গিয়ে যে ছেলে ওড়না ধরেছিল দিলাম তার বুকে লাথি, আর লাথি দেওয়ার সাথে সাথে সে কিছু দূরে গিয়ে পড়ল। ক্যাম্পাসের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আজ একদম অন্য গেটআপে। হ্যাঁ, আজ আর সেই গরিব পোশাকে খ্যাত হয়ে নয়, আজ স্মার্ট হয়ে ব্ল্যাক শার্ট ব্ল্যাক কোট পরে আছি, তাই সবাই অবাক। তুই? এতক্ষণ সুমাইয়া ড্রেস ঠিক করে ওর বাবার সাথে গিয়ে দাঁড়ায়। অন্য কাউকে আশা করছিলি নাকি? তুই এইভাবে কেন? তুই না ড্রাইভার? আরে শুধু এইটুকুতে রাখলে চলবে নাকি? আসল কথা তো এখনো বলিই নাই। কি আসল কথা? তোর ভাই আর তোর লোকেদেরকে মেরেছে, আর আজ তোকে কে মারবে জানিস? কে? আমি ব্রো, আমি। কি? তুই এসব করছিস? কিন্তু সোনা, যা করছিস আজকে বেঁচে তো ফিরতে পারবি না। ওই রামদাটা নিয়ে আয় তো। ও লোকেরা যাইতাছে, ঠিক তখনই বন্দুক বের করে শেষ করে দিলাম। দুইজনের দেহ পড়ে রইল নিচে। ঘটনার আকস্মিকতায় সবাই বাকরুদ্ধ।
একে একে ওর সব লোককে মেরে দিলাম। ওর দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এখন রাব্বির সময়। কেন মারতেছি তা নিশ্চয় জানিস। কেন? এইসব মার্ডার আর রেপ করার অপরাধের শাস্তি এটা তোর। কিন্তু তুই কে? সরি বডি, সেটা জানার জন্যই তুই আর বেঁচে থাকবি না। ওরা সবাই ওটা জেনেও অবাক যে রাব্বি এইসব করছে, আর সবার সামনে। মানে একটা প্রশ্ন কে আমি? পুলিশের তো জনম ধরেই দেরিতে আসার অভ্যাস হয়ে আছে। রাব্বির বাবা ওসি নিজের ছেলের লাশ দেখে যখন আমাকে গুলি করতে যাবে, তখনই একটা গুলি তার হাতে লাগে। গুলিটি হেলিকপ্টার করে আসা একজন করেছে। পুলিশ সহ সবাই অবাক, কারণ হেলিকপ্টার থেকে যারা নামলো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সবাই সেনাবাহিনীর পোশাক পরেছিল, তাই পুলিশেরও কিছু করার ছিল না। আপনি মেজরের উপর গুলি চালানোর সাহস কি করে পেলেন? ওসির মুখে কোনো কথা নেই। জি হ্যাঁ, আমি মেজর সাকিব বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির পর একটা মিশনের দেশের বাইরে যাই। তবে পরিবার জানে পড়াশোনার জন্য গিয়েছি। তারা এখনো জানে না যে আমি মেজর হয়ে গেছি। সেখান থেকে ফিরে আসলেই প্রধানমন্ত্রী নিজে এই মিশন দেন তার কার্যালয়ে ডেকে নিয়ে। আর আজ জয়, সৌরভ, রাফি, নীলা, ফারিয়া, রূপা আল আমিন এরা হচ্ছে আমার টিমের। এই মিশনের জন্য সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়। তারপর প্রতি রাতেই সবাই একসাথে সব কাজ করেছি। আপনি মেজর? জি হ্যাঁ, ওসি সাহেব মেজর সাকিব। এতক্ষণ সুমাইয়া আর ওর বাবা সব বুঝতে পারছে। নিজের ছেলের কিছু হইলে অর্ডার ছাড়া গুলো পর্যন্ত করতে পারে, আর অন্যের বেলা কিছু না। আপনার ছেলে যে হাজারো মেয়ের জীবন নষ্ট করেছে সেটা? ওসি কিছু বলল না। অ্যারেস্ট হিম, আর প্রমাণ লোপাট করে সন্ত্রাসীদের সাহায্য করার জন্য আপনাকে বরখাস্ত করে আদালতে পেশ করা হবে। তারপর আর কি, ওসি অ্যারেস্ট হয়ে নিয়ে চলে গেল। তারপরেই সুমাইয়া এসে জড়িয়ে ধরল, বলতো আগে বলো নাই কেন? বলার নিয়ম ছিল না তাই। তারপর এখন ছাড়ো, বাকি কাজটুকু করতে হবে। আবার কি? সব তো শেষ। বাসায় গিয়ে নিউজ চ্যানেল দিয়ে বসে থাকো, ব্রেকিং নিউজ আসছে শীঘ্রই। তারপর সেখান থেকে টিমকে নিয়ে হেলিকপ্টার করে চলে গেলাম আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। সেখানে গিয়েই আর্মি ড্রেস ভাইয়া আব্বু দুইজনেই অবাক হলো। সাথে রকি তো চরম পর্যায়ে শখ আর ভয়ও আছে। যাই হোক, ভিতরে গিয়ে রাকিব আহমেদ, চলুন আমাদের সাথে, আপনাকে গ্রেপ্তার করা হলো। কিন্তু কেন? আর এসব তুই কি বলছিস? মিস্টার আহমেদ, রাগ দেখিয়ে লাভ নেই। ড্রাগ ডিলিং আর নারীদের পাচার কাজে আপনার ছেলেকে নিয়ে যাচ্ছে। সে হচ্ছে মাস্টার মাইন্ড। কি? জি হ্যাঁ, ভাইয়া তেমন অ্যারেস্ট করতেছে না, কারণ আমি ভাইয়াকে আগে থেকেই চিরকুটে সব বলে রেখেছি। আর কিন্তু এটা বলি নাই যে আমি নিজেই সেনাবাহিনী। ভাইয়া আর চোখে তাকাচ্ছে আর আমি মিটিমিটি করে হাসতেছি। এতক্ষণে নিউজ পেপারেও চলে এসেছে, নানা ধরনের প্রশ্ন করছে, আর আমি শুধু বলছি মাস্টার মাইন্ডকে আপনারা প্রমাণসহ হাতে নাতে ধরতে পারবেন, কারণ কাজ আমার হয়ে গেছে। তারপর আর কি, গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে নিউজ রিপোর্টারদের একটা ক্যামেরার আগে থেকে সেট করে স্পিকার সহ লাগিয়ে দিয়েছিলাম। আর এটা সরাসরি প্রচার হচ্ছে সব চ্যানেলে। রকি ওর সব কিছু স্বীকার করেছে, আর এটা ফাঁসানো হয়েছে সেটা আমিও ক্যামেরা অফ করে সাথে সাথে ভিতরে গেলাম। দেখেই চমকে গেলাম। কি ভাই, এত তাড়া কিসে? তুমি? আমি। কিন্তু কিভাবে? আস্তে আস্তে সব খুলে বললাম। সে শুনে বসে পড়ল। আর সরি বাডি, ইউ হ্যাভ টু ডাই, গুড বাই। আর কিছু বলতে না দিয়ে শেষ করে মিশন কমপ্লিট করলাম। তারপর দিন একটা অনুষ্ঠান করে আমাকে মেডেল দেয়া হলো, সাথে আমার টিমের সবাইকে। সবাই অনেক খুশি। বাসায় যাওয়ার পর কানে টান দিয়ে অনেক কথাই বলতো, আর বিয়ে করার কথা বলতো। এখন আমি বিনা সংকোচে বলে দিলাম সুমাইয়ার কথা। তারা শুনে খুশি। বাবা আর সুমাইয়ার বাবা সামনের শুক্রবার বিয়ে ঠিক করেছে। এর মাঝে প্রতিদিনই সুমাইয়ার সাথে কথা হয়। দেখতে দেখতে অনেক আনন্দ ফুর্তির মাঝে বিয়েটাও হয়ে গেল। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কেমন লজ্জাবোধ করতেছি ভিতরে ঢুকতে, কিন্তু কে যেন ধাক্কা দিয়ে বাইরে থেকে লাগিয়ে দিল। আমিও বউয়ের কাছে গিয়ে, অজু আছে তোমার? চল 2 রাকাত নফল নামাজ শেষ করে নি। নামাজ শেষ করে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বউকে নিয়ে ভালোবাসার নদীতে হারিয়ে গেলাম আদরের নৌকা নিয়ে। শরম নাই আপনাদের? এইসব শোনার এত শখ কেন?
বিয়ে করে তারপর বউয়ের সাথে নিজেই করিয়ে। সমাপ্ত।